আজকে বন্ধুরা যে দারুণ ইন্টারেস্টিং ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা হচ্ছে রেলওয়ে সেক্টরকে নিয়ে। রেলওয়ে সেক্টরকে বলা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে তুমি যদি ইনভেস্ট করতে পারো তাহলে মাত্র 2030 সালের মধ্যে বড় একটা অ্যামাউন্ট তুমি ক্রিয়েট করে নিতে পারবে। তো এই ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রিজ যে বলা হচ্ছে রেলওয়ে সেক্টর, তার মেইন যে ব্যাপার সেটা হচ্ছে এক নম্বর যে সেফ সেক্টর, এক নম্বর। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে এর একটা আলাদা মোট রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট এটাকে ব্যাক রয়েছে। অর্থাৎ সবথেকে বড় কথা, মোট কথা অর্থ হচ্ছে এখানে কম্পিটিশন কম, কম্পিটিশন অলমোস্ট নেই। এবং এই সিচুয়েশন দাঁড়িয়ে সব থেকে ভালো জায়গা হচ্ছে এই ইন্ডাস্ট্রির। নাম্বার থার্ড হচ্ছে গ্রোথ। এখনও পর্যন্ত তেমনভাবে কিন্তু গ্রোথ দেখাতে পারেনি। শুরুটা হয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তেমনভাবে কিন্তু গ্রোথ হয়নি। ফলে একটা বিশাল গ্রোথ আমরা এক্সপেক্ট করব। অর্থাৎ এই যে সেফ সেক্টর, এই যে সেক্টরের মধ্যে কোনো কম্পিটিশন নেই, কম্পিটিশন একেবারে জায়গা নেই। গভর্নমেন্ট নিজে স্বয়ং ইনভেস্ট করে রেখেছে এবং গভর্নমেন্টের অর্ডারগুলো একটার একটা পেয়ে চলেছে এবং আগামী দিনে একটা বিশাল গ্রোথ দেখাতে চলেছে। এতগুলো পয়েন্ট যখন এক জায়গায় হচ্ছে তখন এই সেক্টরটাকে এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা। আজকে যে ইম্পর্টেন্ট ভিডিওটা হতে চলেছে সেই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে ইম্পর্টেন্ট 3টে স্টককে কভার করেছি যেগুলো আগামী দিনে খুব শিগগিরই একটা বড় জায়গা আসছে। সুতরাং উইদাউট স্কিপ পুরো ভিডিওটা দেখবে। এখানে আমি সৌম্য বলছি, স্বাগত সবাইকে বেস্ট ইনভেস্টরগুলো চ্যানেলে। নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আর পুরনোরা যেরকমভাবে অজস্র লাইক কমেন্ট দেখতে পাচ্ছি সেরকমভাবে করে যাবে। ঘটনা হচ্ছে রেলওয়ে সেক্টরকে বলা হয় সবথেকে বড় ইম্পর্টেন্ট সেক্টর ভারতে এবং সেই সিচুয়েশন দাঁড়িয়ে আমরা যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে প্যাসেঞ্জার বা জার্নি হয়, সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের নিজস্ব কিছু যে সমস্ত ইনভেস্টমেন্ট কিছু থাকছে এবং লজিস্টিক ব্যাপারেও কিন্তু লজিস্টিক কথা অর্থ হচ্ছে বিভিন্ন লজিস্টিক সেক্টরগুলোর মধ্যে যে আদান প্রদান হয়, কিছু মানে এই রাজ্য থেকে ওই রাজ্য, এই অঞ্চল থেকে ওই অঞ্চল, সমস্ত মালপত্র আদান প্রদান, জিনিসপত্র, এইগুলো যত সুন্দর হবে তত কিন্তু আমরা আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করবো। চায়না কীভাবে এত ইম্প্রুভমেন্ট করেছে, তাদের ইনফ্রাস্ট্রাকচারটা অসম্ভব ভালো রয়েছে, লজিস্টিকটা অসম্ভব ভালো রয়েছে। রেলওয়ে সেক্টরকে ইম্পর্টেন্স না দিতে পারলে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবো না। সুতরাং এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। তো এই সিচুয়েশন দাঁড়িয়ে ইমিডিয়েট যে খবর হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রায় 41,000 কোটি 41,000 ক্রোর্স কিন্তু রেলওয়ে সেক্টরের জন্য ইনভেস্টমেন্ট করেছে। আমরা যদি দেখে নিই, আমরা জাস্ট আলোচনা যেটা করেছিলাম এর আগে সেটা হচ্ছে আমাদের বাজেট নিয়ে। ইন্টারিম বাজেটে আমরা দেখেছিলাম প্রায় বিশাল অ্যামাউন্ট 2.50 লাখ ক্রোর্স কিন্তু এখানে ইনভেস্টেড হতে চলেছে। এটা ক্যাপেক্সের মাধ্যমে ইনভেস্ট হবে এবং আগামী যে অরিজিনাল বাজেট এটা ছিল ইন্টারিম বাজেট, এখন যে বাজেট জুলাই মাসে আমরা দেখতে চলেছি সেখানে আরও অনেক কিছু বাকি রয়েছে বলে মনে করানো হচ্ছে। সুতরাং এটা একটা দারুণ বড় স্কোপ মনে করা হচ্ছে। গভর্নমেন্টের যে প্ল্যান রয়েছে সেটা আমরা জানি, সেটা হচ্ছে সুপারফাস্ট ট্রেনগুলোকে নিয়ে আসা। আমরা যেটা দেখেছি রাজধানী হোক বা আদার এক্সপ্রেস ট্রেন আছে সেগুলোকে ওরা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কিন্তু কনভার্ট করার চেষ্টা করছে। ফলে আরও স্পিড আসবে, আরও কুইকলি আমরা তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো এবং আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাপারগুলো ইন্টারনাল স্টেট টু স্টেট, ইন্টারস্টেটে যেটাকে বলা হয় সেগুলো তাড়াতাড়ি হবে। ক্যাপেক্সও আরও প্রচুর পরিমাণে এখানে সরকার কিন্তু ইনভেস্ট করতে চলেছে। সুতরাং এই একটা দুর্দান্ত সুযোগ রয়েছে এই মুহূর্তে ইনভেস্ট করার, যেটা তোমাকে কিন্তু ভবিষ্যতে খুব ভালো একটা রিটার্ন দিতে পারে। তো আসো এখানে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেখানে চলে আসা। ফার্স্ট যে স্টকটার কথা আমি বলবো সেই স্টকটা খুব ইন্টারেস্টিং। স্টকটার নাম হচ্ছে রেলটেল কর্পোরেশন ইন্ডিয়া। তো রেলটেল কর্পোরেশন হচ্ছে একটা অসম্ভব ভালো স্টক। এই সিচুয়েশন মনে হচ্ছে এই এখন ইনভেস্টমেন্টের একটা বড় সুযোগে রেলটেল কর্পোরেশন ইন্ডিয়া। কেন? তার মেইন যে কারণগুলো এই মুহূর্তে হচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গাতে এখনও তেমন ইমপ্রুভমেন্ট দেখাতে পারিনি এবং ফেব্রুয়ারি 2021 এটা এনলিস্টেড হয়েছে, মাত্র 200% মতো রিটার্ন দিতে পেরেছে। রিটার্নের পরিমাণ কিন্তু তুলনামূলক কম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সেটা হচ্ছে এদের কাজকর্ম যে ব্যাপ্তিটা রয়েছে, যাকে বলা হচ্ছে যে নেটওয়ার্কটা বিশাল বড় এবং আগামী দিনে খুব আরও বড় জায়গা আসতে চলেছে। এদের কিন্তু যে ঘটনা সেটা হচ্ছে এক নাম্বার, শুধুমাত্র রেল নয়, প্রাইভেটের অনেক বড় বড় ক্লায়েন্ট কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে এবং এদের যে কাজ সেটা যদি তুমি একটু দেখে নাও, সেটা হচ্ছে এক নম্বর ডেটা নেটওয়ার্কের উপর কাজ করে, 2 নম্বর হচ্ছে ভিডিও কনফারেন্সের কাজ করে, 3 নম্বর হচ্ছে যে অফিস যেগুলো রেল অফিস বা অন্যান্য ওয়াইফাই কানেকশন, তুমি যদি প্ল্যাটফর্মে থাকো দেখবে বিভিন্ন প্ল্যাটফর্মে ওয়াইফাই রেলটেল থাকে, এগুলো রেলটেল কোম্পানি কাজ করছে। এই যে ভিডিও কনফারেন্স ছাড়া অপটিক্যাল ফাইবারসের উপর কাজ হয়, এছাড়া রেলওয়ে সিগন্যালিংগুলো, অটো সিগন্যালের সিস্টেমগুলো, টোটালটা কিন্তু যে কাজ করছে সেটা হচ্ছে রেলটেল কর্পোরেশন। এবং ওটিটি সার্ভিস বলা হয়, সেই ওটিটি সার্ভিস সেখানেও এরা কাজ করছে। ডিজিটাল যে আদান প্রদান, ডেটা মানে তথ্য আদান প্রদান হয় সেখানে এদের কাজকর্ম হচ্ছে ডিজিটাল সার্ভিসেস যেটাকে বলা হয়। তো এই সমস্ত হিউজ বড় বড় ক্লায়েন্টগুলো এদের রয়েছে, যেরকম
কোল সেক্টরের মধ্যে কোল ইন্ডিয়া রয়েছে, ব্যাঙ্কিং সেক্টর স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে, এছাড়া স্টিল সেগমেন্ট সেখানে এদের কাজ রয়েছে, মানে প্রাইভেট পাবলিক দুটো কাজই করে। অয়েল সেগমেন্ট এদের কাজ রয়েছে, বড় বড় কাজ, প্রাইভেট ক্লায়েন্ট এবং যেটা আমি বলছিলাম রেলওয়ে ক্লায়েন্ট, এদের সবই ক্লায়েন্ট এদের সঙ্গে যুক্ত রয়েছে। এই মুহূর্তে মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 11,560 কোটি, মানে একদমই তুলনামূলক অন্যান্য রেলের যে সমস্ত কোম্পানি করে তার তুলনায় কিন্তু এটা অনেক ছোট। এবং যেহেতু ছোট বন্ধুরা এবং এর সিকিউর রয়েছে, এগুলো অনেক বেশি তোমাকে ইমপ্রুভমেন্ট দিতে পারে, অনেক বড় জায়গা দিতে পারে, কারণ এইটা এখন একটা অ্যাম্পল স্কোপ। আমরা দেখেছিলাম আগের বারে রেলওয়ে সেক্টরে ইমপ্রুভমেন্ট প্রচুর হয়েছিল, কিন্তু সেই ইমপ্রুভমেন্টটা কিন্তু এইগুলোতে তেমনভাবে হয়নি, সুতরাং এটা একটা বড় জায়গা। যদি তুমি দেখে নাও এর প্রোমোটার হোল্ডিং দেখবে 72.84% রয়েছে, অর্থাৎ হিউজ পরিমাণ প্রোমোটার হোল্ড করে রেখেছে। নট অনলি দ্যাট, এই সিচুয়েশন দাঁড়িয়ে পি কিছুটা হাই রয়েছে 53.2, কিন্তু এখনও কিন্তু যেহেতু বিজনেসটার গ্রোথ বাড়তে চলেছে, সুতরাং আশা করব আগামী দিনে ভালো করবে। তুমি যদি সেলস গ্রোথ দেখো 2019 সালে ছিল 1038 কোটি টাকা, যেটা কিন্তু 2022 সালে চলে এসছে, 2023 সালে আমরা দেখেছি প্রায় 2002 কোটি টাকার মতো। এবং যদি প্রফিটও গ্রোথ দেখো, প্রফিট গ্রোথও সুন্দর রয়েছে, 112 কোটি থেকে 189 কোটি চলে এসছে 2023 সালে। খুব স্লোলি কিন্তু বিশাল বড় স্কোপ রয়েছে। মানে নেক্সট যে চলে আসছে সেটা হচ্ছে একটুখানি মুভমেন্ট কিছু হয়েছে, তো আমরা ধরে নেব সাপোর্টটা মোটামুটি 300তে সাপোর্ট রয়েছে, অর্থাৎ তুমি যখন 300 বা 300 কাছাকাছি চলে আসবে তখন কিন্তু এটাতে এন্ট্রি নিতে পারো, এবং সেটা খুব ভালো জায়গা। কোম্পানিটা এক্সিলেন্ট, ফিউচারে তোমাকে বিশাল সুযোগ দেবে, যেটা বলছিলাম ভিপিএন, টেলিকম, মাল্টিমিডিয়ার কাজকর্ম, নেটওয়ার্ক কাজকর্ম, সবটা কিন্তু টোটাল আইটির ব্যাপার, রেলওয়ের টোটালটা কিন্তু এই কোম্পানিটা দেখছে। ফলে যত ইমপ্রুভমেন্ট হবে রেলওয়ে সেক্টরে, এরও ইমপ্রুভমেন্ট তত গুণ বাড়বে। প্লাস এদের কিন্তু অন্যান্য কাজ। আমরা চলে আসছি নেক্সট পার্ট, দ্যাট ইজ দ্য কনস্ট্রাকশন ডেভেলপমেন্টের ব্যাপারে। কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট ব্যাপার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলওয়ে সেক্টরে, যেখানে কিন্তু তুমি যদি এই মুহূর্তে ইনভেস্ট করো, ফিউচারটা বিশাল ভালো রয়েছে। ইনফ্রা বলা হয়, রেলওয়ের ইনফ্রা, তো সেখানে এবার ইনফ্রা, টোটাল দেশেরও ইনফ্রার মধ্যে রেলওয়ে একটা বড় জায়গা। রেলের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে কোম্পানিটার কথা এখন বলবো সেটা হচ্ছে আরভিএনএল। আরভিএনএলকে কেন বলছে এই সিচুয়েশন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ রেলওয়ে লাইন বিছানোর কাজগুলো এই কোম্পানিটা করে। এই যে রেলওয়ে লাইন বিছানো দূর দূরান্ত সারা ভারত জুড়ে আরও যে বিশাল বড় রেলওয়ে সেক্টর কাজকর্ম হচ্ছে, সারা দেশ জুড়ে 65,000 কিলোমিটারের বিশাল একটা রেল লাইনের যে প্রকল্প কাজ চলে গেছে, সেইগুলোর জন্য কিন্তু একমাত্র এখনও পর্যন্ত আরভিএনএলকে সমস্ত কন্ট্রাক্টগুলো পেয়ে আছে এবং সে এই কাজগুলো করছে। তুমি দেখে নাও 2019 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 1164% রিটার্ন কিন্তু এই কোম্পানিটা দিয়ে রেখেছে। এবং তুমি যদি একটা জিনিস দেখো, এই কোম্পানিটা এক ধরনের রেলওয়ে সেক্টরের মনোপলিস্টিক বিজনেস হিসেবে কাজ করছে, এবং এই কোম্পানিটার ফিউচার গ্রোথ অসম্ভব ভালো রয়েছে। তুমি যদি এই মুহূর্তে এর অর্ডার বুকটা দেখো, অর্ডার বুক বলার আগে আমি এর বলবো মার্কেট ক্যাপিটালাইজেশনের কথা। মার্কেট ক্যাপিটালাইজেশন যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে, মার্কেট ক্যাপিটালাইজেশনের থেকে কিন্তু এদের অর্ডার বুকটা বেশি হয়ে গেছে। তুমি যদি এই মুহূর্তে দেখে নাও, এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 52,084 কোটি টাকা মতো, যেখানে এর অর্ডার পেয়েছে 65,000 কোটি, 65,000 crores, পুরো মার্কেট ক্যাপকে ছাড়িয়ে গেছে। তুমি বুঝতে পারছো সিচুয়েশন কি, এখনও কিন্তু হাই এক্সপেন্সিভ নয়। পি আছে অ্যারাউন্ড 35.8, এবং এই সিচুয়েশনে কোম্পানিটা আমি যদি দেখে নিই, সেটা হচ্ছে যে যে কাজগুলো করছে, এক নম্বর হচ্ছে নতুন লাইন বিছানোর কাজ করছে, 462টার মতো লাইন বাঁচানো হচ্ছে। ডবল লাইন সিস্টেম, সেখানে 4,293 কিলোমিটার, মানে এতটা লাইন কিন্তু ডবল লাইন হচ্ছে। এছাড়া হচ্ছে গেজ লাইন, যেটাকে বলা হয় গেজ লাইনের 2,101 কিলোমিটার গেজ লাইন তৈরি করা হচ্ছে। এছাড়াও এই ডাবল লাইন ছাড়া ইলেকট্রিফিকেশনের কাজও কিন্তু কোম্পানিটা করে, এবং 8,782 কিলোমিটার ইলেকট্রিফিকেশন কিন্তু কোম্পানিটা অলরেডি করে ফেলেছে। 8,782 কোটি। তো এবারে আসো, এই কোম্পানির এই সিচুয়েশন দাঁড়িয়ে 2023-এরই আমি ডেটা বলছি, 65,000 কোটির অর্ডার এরা পেয়েছে। আর এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়ের মধ্যে দিয়ে এরা কিন্তু আরও অনেক অর্ডার পেয়েছে, যে অর্ডারগুলো আমরা দেখতে পারবো নেক্সট। যদি তুমি দেখে নাও এদের রেভিনিউ যে আসছে, ম্যাক্সিমাম এদের রেভিনিউটা আসছে 42%-এর বেশি কিন্তু নতুন লাইনের থেকে আসছে। এছাড়া মেট্রো প্রজেক্ট যেগুলো হয়, মেট্রো প্রজেক্ট থেকে আসছে 13%, এবং লাইন ডবলিং যে হচ্ছে, সেকেন্ড লাইন একটা তৈরি করা হচ্ছে সঙ্গে সঙ্গে, সেখান থেকে প্রায় 28% রেভিনিউ আসছে। আর আদার যে কাজকর্মগুলো থাকছে সেখান থেকে এদের আসছে অ্যারাউন্ড 7 to 8%। যে প্রোমোটার তুমি দেখো, প্রোমোটারের সংখ্যা রয়েছে 72.84%। একটা হিউজ পরিমাণ প্রোমোটার কিন্তু ম্যাক্সিমাম হোল্ড করে রেখে দিয়েছে। তুমি একটা জিনিস দেখে নাও, FII মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এরাও কিন্তু কিনে নিয়েছে। লাস্ট কোয়ার্টার আমরা দেখলাম এরা কিন্তু জাম্প 2.59-এ চলে এসছে, মানে প্রায় 1%-এর কাছাকাছি কিনেছে। DIIও কিনেছে, মানে 6.08-এ দাঁড়িয়েছে, মানে প্রত্যেকে কম বেশি কিনেছে।
শুধু যেটা বিক্রি করেছে সেটা হচ্ছে রিটেলাররা অধৈর্য হয়ে গিয়ে তোমার আমার মতো সাধারণ রিটেলাররা সেটা বিক্রি করে দিয়েছে। ছিল 19.01, চলে এসছে 18.05, মানে যে 18.50। ভালো পরিমাণে কিন্তু এটা বিক্রি করে দিয়েছে। অথচ ধৈর্য ধরে এসব স্টকে রাখার জন্য সবসময় বলি। এনিহাও এই মুহূর্তে যদি আমি দেখি স্লাইড কিছুটা ওভার ভ্যালুড রয়েছে, কিন্তু এইখানে ভ্যালুয়েশন কোনো কাজে থাকে না। কারণ কেন থাকে না? বিশালভাবে এই বিজনেসটা গ্রোথ করতে চলেছে, সুতরাং এটা একটা বিরাট সুযোগ। বারবারই যেটা বলছিলাম, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8, রিটার্ন অন ইকুইটি 20.8 রয়েছে। এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি তুমি কনস্ট্যান্টলি দেখে নাও আমাদের সেলস গ্রোথটা, এদের সেলস গ্রোথ বলতে কনস্ট্যান্ট অর্ডার পাচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার দিচ্ছে, অর্ডারগুলো এটাকে ফুলফিল করছে। 10,324 কোটি থেকে 21,278 কোটিতে চলে এসছে, যেটা ছিল আমাদের 2019, আর আমরা 2023-এ দেখছি সেলস গ্রোথ বেড়েছে প্রায় ডবলের বেশি। এবার আমি যদি দেখিনি প্রফিট গ্রোথ কীরকম, 688 কোটি প্রফিট করেছিল 2019 সালে, সেটা এখন চলে এসেছে 1421, মানে ডবলের থেকেও অনেকটা বেশি করেছে। মানে এই 688 থেকে 1421 কোটিতে চলে এসছে রিসেন্ট, মানে 2023-এ। তো এইটা একটা দুর্দান্ত জায়গা, এবং আরবিএনএলকে এক ধরনের মনোপলিস্টিক বিজনেস বলা হয়। আমরা আগের স্টকটা দেখে নিলাম, ভ্যারাইটি টু রিটেলের মধ্যে রয়েছে, টোটালি ডিজিটালাইজেশন। সেকেন্ডসটা দেখে নিলাম, সেটা হচ্ছে কি লাইনের ওপর। রেল মানেই লাইন ছাড়া রেল যেতে পারবে না। এবার যেখানে যেখানে রেলকে তোমাকে কাজে লাগাতে হবে, প্রত্যেক জায়গায় লাইনকে দরকার হবে, লাইনকে দরকার পড়লে আরবিএনএলকে লাগবে। তো এটা তো বুঝলাম, কিন্তু রেলের মানে তো আরেকটা জিনিস বোঝায়, রেলের মানে তো ওয়াগন। যে ওয়াগনগুলো ছাড়া রেল চলবে কী করে, যে কোচগুলো ছাড়া রেল চলবে কী করে, রেলের তো লাইন পেতে দিলাম, কিন্তু যদি কোচই না থাকে তাহলে পর আমি এগোবো কী করে? তো এই কোচের যে দায়িত্ব নিয়ে কাজ করছে সেই কোম্পানিটার কথা বলছি। সেই কোম্পানিটা কিন্তু ম্যাসিভ একটা অর্ডার পেয়েছে, 1909 কোটি, 1909 ক্রোর্স একটা বড় অর্ডার পেয়েছে রিসেন্টলি। এই ঘটনার জন্য কোম্পানিটা কিন্তু এক্সপেক্ট করছি কয়েকটা দিনের মধ্যে একটা ভালো জায়গায় আসতে চলেছে। তো কোম্পানিটার কী নাম? টিটাগড় রেল। রেলকে নিয়ে এখনও কিন্তু তেমন ওভারভ্যালুড জায়গায় যায়নি। আমাদের মানে ভালো ভালো খেল দেখিয়েছে, কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে আগামী দিনে আরও বড় খেলা দেখতে পারবো। এর হিউজ ডিভিডেন্ড দেয় এক নাম্বার, সঙ্গে সঙ্গে গ্রোথ দিচ্ছে অসম্ভব। এদের যে ঘটনা সেটা হচ্ছে 4,463টা বিওএসএম ওয়াগনকে কিন্তু এরা তৈরি করে ফেলেছে এবং কন্ট্রাক্ট পেয়েছে এটা, এবং যার পরিমাণ হচ্ছে 1,909 কোটি। এটা স্পেশালি এরা ইন্ডিয়াতেও কাজ করে, যেরকম ইটালিতেও কিন্তু এদের বিশাল ডিমান্ড রয়েছে। বুঝতে পারছো, ইন্টারন্যাশনাল লেভেলের কন্ট্রাক্ট যখন যায় তখন কী লেভেল থাকলে তবে ইন্টারন্যাশনালি এদেরকে এদেরকে মান্যতা দেওয়া হয়। তো ফ্যান্টাস্টিকভাবে কাজ করছে এই কোম্পানিটা। সেমি হাই স্পিড ট্রেনগুলোর যে কোচ বগিগুলো তৈরি করে, কাটিং এজ ট্রান্সপোর্টেশন সিস্টেম এরা তৈরি করছে, যে কাটিং এজ মানে আপডেটেড সমস্ত সিস্টেমগুলো। এই ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে যে আমরা বলছিলাম যে সেমি হাই স্পিড ট্রেনের কোচগুলো তৈরি করছে। সেকেন্ড হচ্ছে আরবান মেট্রোতে যে সমস্তগুলো, যেমন দিল্লি মেট্রো, কলকাতা মেট্রো, এইসব মেট্রোগুলো যে বগিগুলো তৈরি হয় তারা এই টিটাগড় করছে। প্যাসেঞ্জার যে কোচগুলো তৈরি হয়, প্যাসেঞ্জার কোচ, সেগুলো কিন্তু এরা তৈরি করছে। এছাড়া প্রপালশন ইকুইপমেন্টগুলো তো তৈরি করে। এরা একটা ওয়াইড অ্যারে অফ ওয়াগনসগুলো তৈরি করে, যেসব ওয়াগনগুলো মালপত্র টেনে টেনে নিয়ে যাচ্ছে এই রাজ্য থেকে ওই রাজ্য, রাজ্যের মধ্যে এই অঞ্চল থেকে ওই অঞ্চল। এটা তো যত গুণ এগুলো হবে ততখানি কিন্তু কোম্পানিটা বাড়বে, ততখানি কিন্তু কোম্পানিটা ফ্লারিশ করবে, তত গুণ ইমপ্রুভমেন্ট দেবো, তত আলটিমেটলি প্রফিট গুণ বাড়বে। এই মুহূর্তে কোম্পানিটা খুব ছোট কোম্পানি, 11,939 কোটি রয়েছে মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে কোম্পানিটার বাড়ার সম্ভাবনা, গ্রোথ হওয়ার সম্ভাবনা বহু গুণ রয়েছে। যে অর্ডারটা পেয়েছে রিসেন্টলি, যেটা বলছিলাম 4,463টা বিওএসএম ওয়াগনকে কিন্তু এরা অর্ডার পেয়েছে, এবং এই অর্ডারটা এসছে মিনিস্ট্রি অফ রেল থেকে, এবং এর পরিমাণ 1,909 কোটি। ফলে একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখছি। মার্কেট ক্যাপিটালাইজেশন দেখলাম 11,939, কারেন্ট মার্কেট প্রাইস 886, এবং যদি আমরা ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে তুলনা করি, অ্যাপ্রক্সিমেট পির কাছাকাছি 46.8 হচ্ছে এর পি, আর 36 হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিজ পি। তো রিটার্ন অন ক্যাপিটাল আমরা 17.6, এবং রিটার্ন অন ইকুইটি দেখলাম 13.9। কেন? বেসিক্যালি পি দিয়ে শুধুমাত্র ভ্যালুয়েশন টেম্পোরারি চেক করা যায়, বাট ফিউচার গ্রোথ বা বিজনেস ডিমান্ড এইগুলো, বা মোট কথা অর্থ হচ্ছে তোমার চারিধারে পরীক্ষা, এই পরীক্ষার চারিধারে কিন্তু এরকম খোঁড়া আছে, মাঝখানে দুর্গ, এই দুর্গের মাঝখানে তুমি বসে আছো। এইবারে তুমি কিন্তু সেফ, তোমাকে কিন্তু আক্রমণ করতে পারছে না, মানে কম্পিটিশন খুব কম। ঠিক সেম ওয়েতে এদের কম্পিটিশন একদম নীল, কারণ
কোনো জায়গায় ওয়াগন যখন কিনবে, রেলওয়ে মিনিস্ট্রি অর্ডার দেবে, তখন প্রাইভেটে দেওয়ার সম্ভাবনাটা খুব কম। তার তুলনায় যখন একেবারে টিটাগড় পারবে না তখন তারা বলবে, তখন দেবে। তার আগ পর্যন্ত কিন্তু টিটাগড়ের উপর টোটালি, এবং টিটাগড়ের সঙ্গে আমরা জেনেছি প্রেজেন্টলি কিছুদিন আগতেও অনেক বড় বড় কোম্পানিগুলো টাই আপ চলছে, এবং আলটিমেটলি এটা আমাদেরকে কিন্তু একটা বিশাল সুযোগ দিচ্ছে। আমি প্রোমোটার হোল্ডিং দেখি 42.5%, আমরা ডেপ্ট ঋণের পরিমাণ দেখি 0.26 রয়েছে, এবং যেটা বলতে চাইছিলাম সেলস গ্রোথ যদি দেখে নাও 2019 সাল থেকে যেটা ছিল 1559 কোটি, সেটা চলে এসছে 2780 কোটি, প্রায় ডবলের কাছে চলে এসছে। এবং যদি প্রফিট গ্রোথ দেখো, যেটা নেগেটিভ ছিল 2019 সালে -23 কোটি, এগুলো হতে পারে কম বেশি প্রফিট, কিন্তু সেটা জাম্প করে এই মুহূর্তে 2023 সালে 19 সাল থেকে ছিল নেগেটিভ 23 কোটি, সেটা এখন হয়েছে 126+ কোটি। তো এটা একটা পজিটিভ ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। এবং যদি ক্যাশ ফ্লো নিয়ে একটু চেক করে দেখো, ক্যাশ ফ্লোটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যখন আমরা ফান্ডামেন্টালি আস্তে আস্তে ঢুকতে থাকবো, তখন আমরা ক্যাশ ফ্লোগুলো কিন্তু আলোচনা করবো, খুব গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু একটু দেখতে হবে আমাদেরকে। পজিটিভ ক্যাশ ফ্লো থাকা মানে কিন্তু অনেক ভালো। অনেক সময় কী হয়, ব্যালেন্স শিটে, এই কোম্পানির ক্ষেত্রে নয়, এমন অসৎ উপায়ে অনেক প্রোমোটার বা অনেকে ব্যালেন্স শিটকে, যাকে বলা হয় উইন্ডো ড্রেসিং, একটু ঘোরাফেরা কায়দাকরণ করে, কিন্তু ক্যাশ ফ্লোকে কায়দাকরণ করাটা অসম্ভব প্রায়। ফলে ক্যাশ ফ্লো ধরে কিন্তু তুমি, আমরা সত্যম কম্পিউটার নাম শুনেছি, সেই সময়কার ক্যাশ ফ্লোগুলো যদি সেই সময় চেক করা যেতে পারতো, তাহলে বোধহয় এত বড় ডিজাস্টার সবার হতো না। চলে আসছি ক্যাশ ফ্লো 462 কোটি টাকা মতো মোটামুটি এদের ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে। এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট এদের কাছে। তো ক্যাশ ফ্লো বেশি টাকা মানে আলটিমেটলি লিকুইড ক্যাশ থাকছে, আরও বেশি অর্ডার পাচ্ছে, এক্সিকিউশন হচ্ছে ফ্যান্টাস্টিক। চলো এবারে আমি দেখে নিই ব্যাপারগুলো, মানে এবারে আমি দেখবো ইনভেস্টারের পরিমাণ। প্রোমোটার কিন্তু সামান্য কমিয়েছে, আমরা দেখতে পেয়েছি 44.97 থেকে প্রোমোটারটা 42.47 করেছে। কিন্তু এই যে 2%-এর কাছাকাছি এরা যে কমিয়েছে, এটা কারা কিনেছে? এরা কিনেছে, প্রথম হচ্ছে এফআইআই কিন্তু বাই করে গেছে কন্টিনিউয়াসলি। এইটাও দেখলাম, আগেরটাও দেখলাম। 16.85 ছিল এফআইআই, সেটা কিন্তু হয়ে গেছে 20.04, একাই পুরোটা নিয়ে নিয়েছে, মানে 4%। 16.85 থেকে 20, মানে 4%-এর কাছে আসাটা, 4% মানে বিশাল অ্যামাউন্ট কিনেছে এফআইআই। এবং অফকোর্স আমরা জানি যে এর নেওয়ার পিছনে কারণ হচ্ছে এফআইআইরা প্রচুর অ্যানালিস করে, এবং অ্যানালিসিস করে ওরা বুঝে গেছে এই কোম্পানিটার মধ্যে, এই জাস্ট লাস্ট কোয়ার্টারে আমরা এই খবরগুলো পেলাম। এবং ডিআইআই যদি দেখো, ডিআইআইও 2% মতো, এরাও 10.45 ছিল, সেটা চলে আসছে 12.94%, মানে 2%-এর বেশি কিন্তু এরা কিনেছে, 12.27%। সুতরাং এটা কিন্তু অনেকটা, মানে প্রত্যেকে 2% করে কিনে চলেছে। অথচ রিটেলাররা, আমরা কি করেছি, আমরা 27.73 যেটা ছিল, আমরা চলে এসেছি 25.22। আমাদের ধৈর্যের অভাব রয়েছে, অথচ এফআইআই, ডিআইআই এরা কিন্তু কনস্ট্যান্ট রেখে দিয়েছে। এটা একটা কিন্তু বিশাল বড় সুযোগ। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার যে কথাগুলো সবাইকে বলি, ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। এই ধৈর্যই তোমাকে আলটিমেটলি পুরস্কৃত করে তোমার রিওয়ার্ড দিয়ে, তোমার ওয়েলথ দিয়ে। তো এইটার জন্য ধৈর্য দরকার ছিল, ধৈর্য দরকার আছে, এবং ভবিষ্যতেও ধৈর্য ধরতে হবে তোমাকে। আমি যখন আগের বারে রেলওয়ে সেক্টর নিয়ে বারবার বলেছি, আরভিএনএলকে নিয়ে, তোমাদের আমি জানি না সে সময় কে কিনেছে, আদৌ কিনেছে কিনা। যদি কিনে রাখতে তাহলে আজকে দেখতে কত গুণ, এবং আগামী দিনে দেখবে কত গুণ। টিটাগড় রেলকে নিয়ে আমি বলেছিলাম রীতিমতোভাবে, কিন্তু তখনও কেউ শোনেনি। আজকে আমি যেটা বললাম রেলটেল কর্পোরেশন, এইটা নিয়ে কিন্তু আমি আগে বলিনি। আমি এই মুখ দাঁড়িয়ে অ্যানালাইসিস করে আমার মনে হয় কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আমার মনে হয়েছে এই সিচুয়েশন দাঁড়িয়ে এটা একটা ভালো সুযোগ আসতে চলেছে, যেহেতু প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো একসাথে কাজ করছে। ফলে ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আস টু ইনভেস্ট ইন দ্যাট পার্টিকুলার সেক্টর। অ্যান্ড আমি এক্সপেক্ট করছি যে ইন ফিউচারে, জাস্ট নিয়ার ফিউচার 2030-এর মধ্যে আমরা দেখতে পারবো এই সেক্টরে কীভাবে আমাদেরকে অনেক বেটার ইমপ্রুভমেন্ট দেয়। আমরা কেন পেনি স্টকে ইনভেস্ট করব? আমরা ইনভেস্ট করতে হয়, আমরা ভালো স্টকে ইনভেস্ট করবো, যে স্টকগুলো তোমাকে ডিভিডেন্ডও দেবে, সঙ্গে সঙ্গে গ্রোথ দেবে, ফিউচারে তোমাকে একটা বড় ওয়েলথ ক্রিয়েট করে দেবে। তার জন্য শুধুমাত্র ধৈর্য দরকার, আর কিচ্ছু না। তো আজকে এখানে শেষ করছি। তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর যারা পুরনো রয়েছে তাদের তো অজস্র লাইক কমেন্ট পাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।